সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা এই তিনটে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 1300 টাকার বিনিময়ে। এই 1300 টাকা প্রতি বছর টিল ব্যাটল অফ পলাশি, মির্জাফরের অ্যাক্সেশন সময় পর্যন্ত তারা দিয়ে গেছে সাবর্ণদের। যে 24শে আগস্ট কি কলকাতার জন্মদিন বলা যায়? যোগচার্ণককে কি কলকাতার প্রতিষ্ঠাতা বলা যায়, যেটা আমাদের সামনে শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে? তখন দিল্লি থেকে খবরগুলো কিভাবে আসতো? কাগজ মারফত? তখন ওই ঘোড়ার করে সব ছিল ওরকম, মানে এইখান থেকে এখানে পৌঁছবে, তারপর পরের জন্য এতখানি পৌঁছবে, এরকম করে করে মেসেঞ্জাররা খবরগুলো পাঠাতো। 12-14 দিন লাগতো আসতে, পরপর মেসেজগুলো আসতো। এইবার বিদ্যাধর রায়চৌধুরীর কাছে যখন মেসেজটা এলো, কি করা হবে? কারণ ব্রিটিশরা তো ফরমান নিয়ে আসছে যে এই দেখো মুঘল দরবার থেকে ফরমান এনেছে, এবার তোমাকে দিতেই হবে আমাকে। তার আগে আবার ঔরঙ্গজেবের নির্দেশ এসে গেল। কি করা হবে? হালি শহরে বসে একটা গোপন বৈঠক হলো। সেখানেতে বিদ্যাধর রায়চৌধুরী, তার ভাই, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনেতে রয়েছে আমাদের পরিবারের, তারা ঠিক করলো যে এমনভাবে একটা দলিল রচনা করা হবে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখে ধুলো দেওয়া হবে। তো সেই মতন একটা দলিল রচনা হলো যেখানেতে সুতালুটা, গোবিন্দপুর, কলিকাতা এই তিনটে জনপদের প্রজাস্বত্ব দেওয়া হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, লিখে দেওয়া হবে বার্ষিক 1300 টাকার বিনিময়। মজার ব্যাপার এবার, কিন্তু সেখানে কোনো জমিদাররা সই করবে না। আচ্ছা, বিদ্যাধর রায়চৌধুরীর সই নেই, তার ভাইদের সই নেই যারা জমিদার বা তার স্টেক হোল্ডার, তাদের ছেলেদের সই রয়েছে, এবং দুজন নাবালক সদস্য প্রাণ এবং মনোহর দেব, একজনের বয়স 3, একজনের বয়স 17, তাদের দিয়ে সই করানো হলো। দলিলটাকে ইনভ্যালিড করে রাখা হলো আইনত। এবার এই দলিলটাকে চার্লস ডাকা হলো বরিশাতে, সাজার আটচালা, সেখানেতে তাকে হ্যান্ড ওভার করা হলো 10ই নভেম্বর 1698 সাল। 1300 টাকার বার্ষিক খাজনার বিনিময়। ওই যে বইতে পড়া মাত্র 1300 টাকায় কলকাতা বিক্রি হয়ে গেল, না, সে গল্প মিথ্যা। মিথ মানে মিথ্যা। এই 1300 টাকা প্রতি বছর টিল ব্যাটল অফ পলাশি, মির্জাফরের অ্যাক্সেশন সময় পর্যন্ত তারা দিয়ে গেছে সাবর্ণদের। তাহলে বিক্রি হলো কোথায়? এবং আমরা বিক্রি করার জায়গাতে ছিলাম না, এইটাই মানুষের মাথায় ঢোকে না। আমরা মুঘল সাম্রাজ্যের আন্ডারেতে অ্যাডমিনিস্ট্রেটর, নট ওনার্স অফ দ্য ল্যান্ড। আমি যদি ওনার না হই, আমি আমার বাড়িটাকে কি করে বিক্রি করব? আমি কি করতে পারি? বাড়িতে আমি ভাড়া বসাতে পারি। প্রজাস্বত্ব দেওয়া হলো তাদের। এই প্রজাস্বত্ব মানে? প্রজাস্বত্ব মানে হচ্ছে এইখানেতে মানুষজন যারা, আমার প্রজা যারা রয়েছে, তাদের তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, মানে এমপ্লয়ি হিসেবে রাখতে পারবে, মানে এক কথায় আজকের কথাতে লিজ দেওয়া। একটা প্রপার্টি কোনো লিজ দেওয়া হলো একটা বার্ষিক খাজনার বিনিময়। আর লোকাল লোককে বলা হলো লোকাল লোক, তারা ওর সঙ্গে যেতে পারো, কাজে লাগাতে পারো। তুমি ও বাড়িঘর তৈরি করে ব্যবসা বাণিজ্য করতে পারে, এবং যারা প্রজারা যারা রয়েছে তারা তাদেরকে কাজে লাগাতে পারে, তারা কাজও করতে পারে। এই হচ্ছে একটা বন্দোবস্ত, কিন্তু সেটাও অবৈধ দলিলের মারফত। এই দলিলের কপি আমরা জন মেজরকে দিয়ে আমরা আনাই। সেই দলিলের কপি সাবর্ণ সংগ্রহশালাতে রাখা রয়েছে, মানুষজন দেখে। ফার্সি ভাষায় লেখা, তার বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ রয়েছে। এবং সেই দলিল আসার পর আমরা আস্তে আস্তে নিজেদের সমস্ত ডকুমেন্টস রেডি করে আমরা আস্তে আস্তে কলকাতা হাইকোর্টের দরবারেতে যাই, যেখানে আমরা 2001 সালেতে আমরা সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ এবং কলকাতার 9 জন বিশিষ্ট বুদ্ধিজীবী, যাদের মধ্যে ইতিহাসবিদ রাধারমণ রায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সুধীন্দ্র বন্দ্যোপাধ্যায়, ডাক্তার সুবীর দত্ত, দীপক সেন, তারপরেতে আমাদের বরিশা বিবেকানন্দ কলেজের 4 জন অধ্যাপিকা, এই 9 জন
বুদ্ধিজীবী এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আমরা কোর্টের কাছে পরিষ্কারভাবে জনস্বার্থ মামলায় জানতে চাই যে 24শে আগস্ট কি কলকাতার জন্মদিন বলা যায়? যোগচার্ণককে কি কলকাতার প্রতিষ্ঠাতা বলা যায়, যেটা আমাদের সামনে শেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে? এই দুটো মূলত প্রশ্ন আমরা কোর্টের সামনে জিজ্ঞেস করলাম এবং আমাদের হয়ে অজিত পাঁজা, ভাস্কর সেন এবং সরজিৎ রায়চৌধুরী এরা লড়লেন এবং কোর্ট 5 জন ইতিহাসবিদকে নিয়ে একটা কমিটি বা কমিশন তৈরি করলেন। নিমাই সাধন বসু, বরুণ দে, সুশীল চৌধুরী, প্রদীপ সিনহা এবং অরুণ দাশগুপ্তকে নিয়ে। সেই সময়ের 5 জন সব থেকে বড় ইতিহাসবিদ বাংলার, তাদের নিয়ে কমিশন গঠন করলেন। কমিশন কাগজে টিভিতে বিজ্ঞাপন দিল যে আপনাদের কাছে যদি কোনো ডকুমেন্ট থাকে এই সম্পর্কে, সেইগুলো কমিশন যেভাবে কাজ করে আমাদের কাছে জমা দিন। 3টে ডকুমেন্ট জমা পড়লো, 3টেই আমাদের ফরে। যোগচার্ণকের ফরে কোনো ডকুমেন্ট না, যোগচার্ণকের অ্যালাই সোকল্ড নর্থ কলকাতার পরিবারগুলো, না ব্রিটিশ কাউন্সিল, কেউ দিতে পারল না। এবং আলটিমেটলি তারা রিপোর্ট দিল কোর্টের কাছে এবং 16ই মে 2003 সালে চিফ জাস্টিস অশোক কুমার মাথুর এবং জাস্টিস জয়ন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ সেই ঐতিহাসিক রায় দিলেন যে 24শে আগস্ট কলকাতার জন্মদিন নয়, যোগচার্ণকও কলকাতার প্রতিষ্ঠাতা হতে পারে না। ইতিহাস বদলে গেল একদম। এবং পৃথিবীর ইতিহাসে এই একমাত্র ঘটনা যেখানে কোর্টের রায় একটা শহরের ইতিহাস বদলে গেল। এবং কোন শহর? যেটাকে বলা হতো দ্য সেকেন্ড ক্যাপিটাল অফ ব্রিটিশ এম্পায়ার, আর সেখানে নাকি কোথাও সূর্য ডোবে না। হাইকোর্টের বাইরে সেদিনেতে সারা বিশ্বের মিডিয়া এসছে, সে রয়টার, বিবিসি, ডিবিসি সবাই রয়েছে। অজিত পাঁজা রয়েছেন, আমি রয়েছি, আমার কাকা গোরাচাঁদ রায়চৌধুরী। আমরা প্রেস ব্রিফিং করছি এবং সেখানেতে আমি একটাই কথা বললাম যে আজকের দিনেতে আমাদের মাথা থেকে কলঙ্কটা দূর হলো না। ব্রিটিশরা আমাদের সভ্য করেনি, বরং তারা আমরা সভ্য ছিলাম বলেই, আমরা প্রসপারাস ওয়েলদি ছিলাম বলেই তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। আর যে ঔদ্ধত্যপূর্ণভাবে তারা এতদিন ধরে বলে এসছে, কোনো একজন ব্রিটিশ হিস্টোরিয়ান লিখেছেন, when Charnock arrived here the place was inhabited by barbarians, সেইটাকে মাথায়, এইটা হচ্ছে আমাদের বাঙালিদের কলঙ্ক, কলকাতাবাসীর কলঙ্ক ছিল। আজকে সেই কলঙ্কটা আমরা সমস্ত কলকাতাবাসী একসঙ্গে মিলে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিলাম। দিস ওয়াজ মাই ডায়লগ। তো এটা হচ্ছে কি, আমি মনে করি যে এটা একটা মানে স্বাধীনতা সংগ্রামেতে আমি তো সেই সময় জন্মাইনি, আগের জন্মে করেছি কিনা জানি না, হোয়াট এভার আমার পূর্বপুরুষরা ছিল তার মধ্যে। তো এটাও আমার কাছে একটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমি মনে করেছি, কারণ কলকাতা যেটা আমাদের নিজস্ব শহর, সেখানকার ইতিহাসটাতে বাঙালির হাতেই তৈরি করা। একদম তাই, একদম তাই। সেইটা একটা ব্রিটিশ ক্লেম নিয়ে সারা পৃথিবী জানবে কলকাতাকে, বাঙালি জাতিকে, কলকাতাবাসীকে ব্রিটিশরা এসে সভ্য করেছে। এর থেকে লজ্জার কি হতে পারে? একদমই তাই। সেই লজ্জা থেকে আমরা ওই 16ই মে 2003 সালে আমরা মুক্ত হলাম, মুক্তি পেলাম। এবং ওই দিনটা আমি মনে করি মাই মিশন অ্যাকমপ্লিশড। আমার জীবনের একটাই লক্ষ্য ছিল যোগচার্ণকের নাম বা সত্য কলকাতার ইতিহাসটা মানুষের সামনে তুলে নিয়ে আসা। সেটা করতে পেরেছি সবাই মিলে আমরা, এবং পৃথিবীর মানুষকে জানাতে পেরেছি না, ব্রিটিশরাই কলকাতা শহরকে জন্ম দেয়নি। কলকাতা শহর বাঙালির কৃষ্টিতে, কলকাতাবাসীর মননে, সংস্কৃতির মাধ্যমে ক্রমে ক্রমে গড়ে উঠেছে 2000 বছর ধরে, কোনো ইংরেজের জাদুদণ্ডে নয়। একদমই তাই, একদমই তাই। তো পরবর্তীকালে ওনারা যখন প্রজাসত্ব নিলেন এবং পলাশির যুদ্ধের পর তো সিনারিওটা বদলাতে শুরু করে, ঠিক ওদের ফেভারে যেতে আরম্ভ, রাইট। এবং এটা সম্ভবত মানে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর ছিল, এটা পলিটিক্যাল ফেলিওর ছিল আমাদের দেশের। এবার কি হলো, আলিবর্দী খান বাংলার নবাব মৃত্যুশয্যায়, তিনি ঠিক করলেন যে তার মেয়ের ঘরের নাতি সিরাজকে বাংলার নবাবের আসনে বসাবেন। আর ততক্ষণে তো সেন্ট্রালটাও দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন ব্রিটিশরা চারদিক থেকেই একদম মানে ঘিরে ধরেছে পুরো, ঠিক আছে। 1707 সালেতে ঔরঙ্গজেব মারা যাওয়ার পর থেকে তো ডিক্লাইনেশন শুরু হয়ে গেছে। এইবার
এই 1756 সালেতে সিরাজকে নবাবের আসনে বসানো হলো, সেই নিয়ে ফ্যামিলির মধ্যে গন্ডগোল। ওর মাসি ঘাসটি বেগম, ওর ভাই শওকত জাং, এরাও অ্যাসপিরেন্ট ছিল ওই বসবে বলে। তো সেই নিয়ে সিরাজকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে পরবর্তীকালে। বিতর্কর জায়গাগুলো সেইটা দেখুন। সিরাজের বয়সটা কত? 23 বছর তখন। কতদিন ছিল? 2 বছর বোধহয়। হ্যাঁ, 2 বছর। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করছি যে এই যে ধরুন সিরাজ বা মুর্শিদাবাদ, এরা মুঘলদের আন্ডারে নবাব এই যে কাজ করতে, কি সিস্টেমে কাজ করতে? কারণ কারেন্সি তো তখনও মুঘলদের কাজ করছে। এইবার হচ্ছে কি, এই জায়গাগুলো বলতে গেলে আজকে যেমন ধরুন নাগাল্যান্ডের কিছুটা অংশ, যেমন এখানেতে বা আমাদের দার্জিলিং এতে জিটিএ, তাদের স্বায়ত্ত শাসন পেয়েছে তারা, অটোনমাস বডি। তো এই বেঙ্গল নবাব সেটাও কিন্তু অটোনমাস হয়ে রয়েছে। আচ্ছা, ওপরে মুঘলরা রয়েছে, ঠিক আছে, তাদের প্রিন্সলি স্টেট যেটা ব্রিটিশদের সময় ছিল, ওই রকম সামন্ত রাজা হিসেবে অলমোস্ট কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে এবং নিজেদের লিমিটেড। কুলি খানের পর থেকে এখানেতে ইন্ডিপেন্ডেন্সিটা একটা এসে গেছে, নামেতে এসে গেছে এখানেতে, তারা এখানেতে কাজ করছে। আলিবর্দী খানও সেইভাবে করেছে। আলিবর্দী খান মারা গেল। তখন যে ব্যবসাটা হতো, কারেন্সিটা তো মুঘল কারেন্সিতে হতো তখন। মুঘল নবাবের তো আলাদা এরকম কারেন্সি ছিল না, সেন্ট্রাল কারেন্সিতেই মূলত হতো সেটা। এবার এই সিরাজের তখন 23 বছর বয়স, দামাল ছেলে, সাথে সিংহাসন, এত বড় সিংহাসন। সবথেকে আমি সিংহাসন আসার আগের এতে আসছি। 23 বছরের একটা যুবক, আজকের দিনে 2025 সালেতে চিন্তা করুন, কলেজেতে পড়ে, তার জীবনযাত্রা কেমন? যে কোনো একটা ছেলে, আমার আপনার কি ছিল? আমরা নিজেদেরকে, আমি বারবার বলেছি না, নিজেকে দিয়ে বিচার করতে হবে। 23 বছর বয়সে হোয়াট আই হ্যাভ ডান, হোয়াট ইউ হ্যাভ ডান। আপনার মনের মধ্যে কি থাকতো, আমার মনের মধ্যে কি থাকতে পারে, বা কতটা ম্যাচুরিটি ছিল, পলিটিক্যাল ম্যাচুরিটি ছিল। পলিটিক্যাল ম্যাচুরিটি আমি ছেড়ে দিলাম, আমার সোশ্যাল ম্যাচুরিটি বা আমার পার্সোনাল জায়গাটা থেকে আমি বলছি। তাও নবাব বাড়ির ছেলে হয়ে, ঠিক আছে। আমাদের যে উচ্ছৃঙ্খল জীবন, তো আমরা সেই সময়টা পেরিয়ে এসেছি, হ্যাঁ কি না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে 23 বছর বয়সে আমি মহান মানুষ ছিলাম? তখন প্রেম ঘটিত জিনিস থাকবে না, তখন সিগারেট খাওয়া, মদ খাওয়া এগুলো থাকবে না। কই, আমরা তো সেটাকে বলছি না, আমরা সিরাজের এটাকে তুলে ধরছি। সিরাজ 23 বছর বয়সে ছিল, উচ্ছৃঙ্খল জীবনযাপন ছিল, খুব স্বাভাবিক, না থাকাটা অস্বাভাবিক আমি বলবো, তাহলে ও মানুষ ছিল না। আলিবর্দী খান যখন মৃত্যু শয্যায়, ও প্রচুর মদ্যপান করত সিরাজ। দাদু ওকে ডেকে বলল, তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আজকের পর তুই আর কোনোদিন মদ্যপান করবি না। এবং সিরাজ দাদুকে মানে পাগলের মতন ভালোবাসতো, দাদুকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল, আজকের পর আমি কোনোদিন মদ্যপান করব না, এবং কোনোদিন করেনি। আর তারপর দিস ইজ দ্য হিস্ট্রি। আলিবর্দী খান মারা গেল, ও নবাব হলো, সেই নিয়ে পরিবারের মধ্যে ঝামেলা। খুব ভালো কথা, হতেই পারে, আমাদের সবাইকার পরিবারেই ভাই বোন সব ঝগড়া থাকে, সেটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুজনেই ফর্টিফিকেশন করছে, একজন চন্দননগরে করছে আর একজন কলকাতার এইখানেতেই, যেখানে এখন জিপিও, সেই জায়গাতে কিছু ফর্টিফিকেশন করতে শুরু করেছে। সিরাজ বলল, তুমি আমার পারমিশন নিয়েছো যে ফর্টিফিকেশন করছো? তো ফ্রেঞ্চরা বন্ধ করে দিল, ব্রিটিশরা করলো না। ফর্টিফিকেশন মিন্স কেল্লা ফেল্লা বানাচ্ছে, নিজেদের এস্টাবলিশমেন্ট তৈরি করছে। তো এবার সিরাজ সৈন্য সামন্ত নিয়ে 1756 সালের 20 জুন এখানেতে ওই ব্রিটিশদের যে ফর্টিফিকেশন সেটা আক্রমণ করলো এবং ভেঙে গুঁড়িয়ে দিল পুরো। ফোর্ট উইলিয়াম, তখন ওই ফোর্ট উইলিয়াম না, ওল্ড ফোর্ট। এবং গল্প তৈরি করা হলো 146 জনকে নাকি ওই ব্ল্যাক হোল একটা 14x18 ফুট ঘরের মধ্যে আটকে রাখা হলো, সেখানে 126 জন মারা গেল। হলওয়েল এইসব গল্পগুলোকে লিখে ইংল্যান্ডে পাঠিয়েছিল। টোটালি একটা মিথ, সেই হতে পারে না সেটা। 14 ফুট বাই এর মধ্যে 100, আজকে যদি আপনি একটা এর মধ্যে করে দেখুন, ওরা হতে পারে না। এবং আবার তারপরেতে আবার এটাও পাওয়া গেছে যে সিরাজ পরের দিন যখন শুনেছে যে ওরকম আটকে রাখা হয়েছে, ওর সৈন্যরা আটকে রেখেছে, সিরাজই
তাদের মুক্ত করেছে, এরকমও গল্প শোনা যায়। এবার ওই গল্পটা আদৌ ঘটেছে কিনা, আদৌ সেটা হলওয়েলের বানানো কিনা, এখানে একটা বড় প্রশ্ন থেকে গেছে। এবং ইতিহাসবিদরা যতজনই এইটা নিয়ে কাজ করেছে সবাই বলতে চেয়েছে যে ওটা একটা কাল্পনিক হলওয়েলের বানানো গল্প, বা বাড়িয়ে বলা মোদ্দা কথা। একদম। সিরাজ ফিরে চলে গেল। এইটাকে আবার ব্রিটিশরা লিখলো ফল অফ ক্যালকাটা। আরে ফল অফ ক্যালকাটা কি করে হলো? অ্যাডমিনিস্ট্রেটর তো সবর্ণ রায়চৌধুরীরা তখন। তা সিরাজ কি আমাদের সঙ্গে যুদ্ধ করেছে? স্টিল সবর্ণ রায়চৌধুরী 1757 তো তখনও আমাদের কন্ট্রোল তো পুরো। মির্জাফর যতক্ষণ না বসছে ততক্ষণ তো আমার কন্ট্রোল। এই গল্পে আসছি, সিরাজের সঙ্গে তো আমার কোনো ঝগড়া হয়নি। সিরাজ তো আমাকে এসে বন্দি করেনি, আমার অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করে দেয়নি। ও শুধু ব্রিটিশরা যারা ওর কথা শোনেনি তাদের ফর্টিফিকেশন ধ্বংস করে দিয়েছে, বা সেগুলো ভেঙে চুরে দিয়ে আলীনগর নামকরণ করে আলিবর্দি খানের নামে নামকরণ করে দিয়ে চলে গেল। তাহলে ফল অফ ক্যালকাটাটা কি করে হলো? অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ উইথ সবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি। ঠিক আছে, এইবার রবার্ট ক্লাইভকে ম্যাড্রাস থেকে ওই ফোর্ট সেন্ট জর্জ থেকে কলকাতায় পাঠানো হলো।